এমন একটা ছোট্ট টাকা, যে টাকাটা তুমি আজ স্টুডেন্ট রয়েছো, আজকের দিনে তোমার কাছে অনেকটা সময় রয়েছে, হাত খরচা টাকা পাচ্ছ তুমি, অল্প বিস্তর টাকা তোমাকে দিচ্ছে হাত খরচা হয়তো 50, 100, 150, 200 টাকা করে। সেই টাকাগুলোকে জমিয়ে মাসের শেষে গিয়ে তুমি যদি একটা মিউচুয়াল ফান্ড করে রেখে পারো, তাহলে মাত্র 500 টাকা, যে টাকাটার মূল্য আজকের দিনে দাঁড়িয়ে কিছুই নেই মাসের শেষে, সেই 500 টাকা তুমি যদি নিজের জন্য জমা করে রেখে দাও, তাহলে তুমি ভাবতে পারবে না মানে যখন তুমি আস্তে বড় উঠবে, চাকরি পাবে, এবং সেই তোমার ছোটোবেলাকার সময় থেকে তুমি জমা করা শুরু করেছো 18 বছর বয়স থেকে, যখন তোমার বয়স গিয়ে দাঁড়াবে 30-40 বছর, তখন 1 কোটি টাকারও বেশি টাকা কিন্তু বিশাল একটা ওয়েলথ তোমার কাছে কিন্তু চলে আসবে। এবং এটা কোনো মজার গল্প না, এটা সম্ভব। আজকের এই ভিডিওটার মধ্যে এসে সমস্ত ডিটেলসে বোঝাবো। বেস্ট ইনভেস্টর চ্যানেলের পক্ষ থেকে আমি সৌম্য। দারুণ ইন্টারেস্টিং যে ভিডিওটার মধ্যে আজকে অনেকের জিজ্ঞাসা ছিল মিউচুয়াল ফান্ড নিয়ে প্রচুর প্রশ্ন ছিল। মিউচুয়াল ফান্ড কি বড়লোক হওয়া সম্ভব? একটা মিউচুয়াল ফান্ড সামান্য 500 টাকা যদি ডিপোজিট করা যায়, সেই 500 টাকা করে যদি ডিপোজিট করে এমন কোনো ফান্ডের মাধ্যমে যে বেস্ট মিউচুয়াল ফান্ডটা যদি ইনভেস্ট করা যায়, সেটাতে কিছু বছরের মধ্যে কোটিপতি হওয়া সম্ভব কি? এই কথাটা অনেকে প্রশ্ন করেছে, এবং অনেকে বলছে কোন ফান্ডটা সবথেকে ভালো হবে, ফান্ডগুলোর ডিফারেন্স কী আছে, কোন ফান্ড। তো আজকের এই ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করা হচ্ছে আগামী 10-15 মিনিটের মধ্যে ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমরা আলোচনা করে নেব মিউচুয়াল ফান্ড কী আছে, মিউচুয়াল ফান্ড কেন ইনভেস্ট করা উচিত, কি করে সামান্য একটা 500 টাকা মাত্র, যে টাকাটার কোনো মূল্য সেই অনুযায়ী আজকের দিনে তেমনভাবে নেই, সেই মাত্র 500 টাকা করে যে কোনো একটা স্টুডেন্টও যদি এই মুহূর্তে ইনভেস্ট করে থাকে, আগামী সে 30 বছরের মধ্যে সেটা বিশাল একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারে। সুতরাং আসা যাক বন্ধু, কত রকম মিউচুয়াল ফান্ড রয়েছে, মিউচুয়াল ফান্ডের কোনটা সুবিধা অসুবিধা, মিউচুয়াল ফান্ড ডিফারেন্সিয়েশন কী আছে, সমস্ত কিছু নিয়ে ছোট্ট করে চলে এসেছি আমি সৌম্য, বেস্ট ইনভেস্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। যারা তোমরা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের দারুণ ইন্টারেস্টিং সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখা শোনার জন্য। চলে আসা যাক। আর অলরেডি যেরকম লাইক পাই সেরকম লাইক এক্সপেক্ট করবো। মিউচুয়াল ফান্ডটা করবো। মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি? মিউচুয়াল ফান্ড নিয়ে অনেক যত পোর্টফোলিও অ্যানালিসিস করছি তো দেখছি যে মিউচুয়াল ফান্ড নিয়ে অনেকের কনফিউশন প্রচুর রয়ে গেছে। কেউ বলছে মিউচুয়াল ফান্ডটা কী জিনিস, ভাবছে স্টক বোধহয়। মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি? মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা অনেকগুলো স্টককে নিয়ে একটা আলটিমেটলি তৈরি করা হয়, একটা ফান্ড তৈরি করা হয়, যে ফান্ডটার মধ্যে বিভিন্ন স্টক থাকে। এই বিভিন্ন স্টকগুলোকে নিয়ে যে ফান্ড ম্যানেজার থাকে উনি ডিটেলসটা তৈরি করে দেন। এখানে যত আমরা সবাই যে ইনভেস্ট করি, টোটাল অ্যামাউন্টটাকে বলা হয় AUM। টোটাল এই AUM মানে তোমাদের টোটাল অ্যামাউন্ট যেখানে জমা হচ্ছে। এবার জমা হওয়া যে অ্যামাউন্টটা হয়ে গেল, সেই অ্যামাউন্টটাকে নিয়ে গিয়ে ওরা স্টকে গিয়ে ইনভেস্ট করছে, এবং সেখান থেকে রিটার্ন আসছে। ওরা একটা সামান্য পরিমাণ চার্জেস কেটে নিচ্ছে। সেই কারা কেটে নিচ্ছে? এটা AMC মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হচ্ছে যেরকম HDFC একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, পরাগ পার্ক একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিরে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, বিভিন্ন রকম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে। এইসব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো তারা কী করে, তাদের ফান্ড ম্যানেজারকে রেখে দেয়, একাধিক ফান্ড ম্যানেজার। সেই ফান্ড ম্যানেজার দায়িত্ব থাকে এই যে ফান্ডগুলো তোমার আমার কাছ থেকে নিচ্ছে সেগুলোকে ঠিক জায়গায় জমা করা, এবং রিটার্ন যেন যথেষ্ট ভালো আসে। তবে কখনো এক্সপেকটেশন করা যায় না ইকুইটির মতো যেরকম রিটার্ন দেবে মিউচুয়াল ফান্ডে সেম রিটার্ন দেবে, কখনো বেশিও হয়, আবার কোনো ক্ষেত্রে এক পার হয়, কখনো ক্ষেত্রে কিছুটা কম হতে পারে। কিন্তু সুবিধাটা কি? প্রধান সুবিধা সেটা হচ্ছে তোমাকে কোনো স্পেশালাইজড হতে হবে না, তোমাকে ভালো কোনো জানতে হবে না ইকুইটি নিয়ে পড়াশোনা কিচ্ছু। বহু লোক থাকে যারা তাদের সময় নেই কোনো এইসব ব্যাপারে মাথা ঘামানো, তারা কি করে এতে ইনভেস্ট করে রেখে দেয়। আর সেকেন্ড পার্সন কি, যারা আছে যারা একটা ফিক্সড থোক অ্যামাউন্ট প্রতি মাসে পায়, যেরকম স্যালারি পিপল, তাদের একটা মাস মাইনে মোটামুটি ফিক্সড আছে, তারা সেখান থেকে নিয়ে থোক অ্যামাউন্টটা দিতে পারছে। যেরকম 2000 টাকা হোক, 500 টাকা হোক, 5000 টাকা হোক, 10,000 টাকা, 20,000 টাকা সে ফিক্স জমা করে যাচ্ছে। এবং এই অ্যামাউন্টটা কীরকমভাবে হয়? এক নম্বর হচ্ছে প্রতি মাসে 10,000 করে তুমি জমা করে গেলে, এবং প্রতি বছরে টপ আপ হয়, যেরকম 10% টপ আপ হয়, মানে 10,000 টাকা করে প্রতি মাসে জমা করছো, পরবর্তীকালে 100 টাকা, মানে পরের বছর 10,100 করে জমা হলো, তার পরের বছর কত হলো? 110 টাকা। তো এরমভাবে টপ আপ করে যেতে পারে। কেউ 5,000 করে টপ আপ করে যেতে পারে। সো ফার্স্ট ইয়ারে 5,000, পরের বছরে 10,000, তারপরের বছর 15,000, বিভিন্ন টপ আপে হয়। তো আলটিমেটলি কেন করছি? তার কারণ হচ্ছে এক নাম্বার আমার রিস্ক নেওয়ার, সময় আমার খুব কম, আমি এসব মাথা ঘামাতে পারছি না। সেকেন্ড হচ্ছে রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি নেই। থার্ড হচ্ছে আমার নলেজ নেই সে ব্যাপার সম্পর্কে। আর এই সবগুলো যখন যার মধ্যে রয়েছে রিস্ক, যাদের নেই সময় নেই, তাদের জন্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা তাহলে বুঝে গেলাম মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কী। এবার মিউচুয়াল ফান্ড তো মানে কী কারণে করবো? এক নম্বর হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনের জন্য, ভালো পরিমাণ সম্পদ তৈরি করা যায়। সেকেন্ড হচ্ছে কি লং টার্মের জন্য আমরা চিন্তা ভাবনা করবো, শর্ট টার্মে চিন্তা ভাবনা করবো না। এবং যখনই আমরা কোনো ফান্ডের, মানে যে ফান্ডের মধ্যে AMC একটু আগে যেটা বলছিলাম, কোনো একটা ফান্ডে আমি এখন ইনভেস্ট করবো, তখন দেখে নেবো সেই ফান্ডটার ক্যাপাবিলিটি কেমন রয়েছে, তার এক্সপেন্স রেশিও কী রয়েছে, ডাইরেক্টলি এরা ইনভেস্ট করছে না তোমাকে থ্রু ব্রোকারের মাধ্যমে
মাধ্যমে ইনভেস্ট করলে সুবিধা হবে। আমরা দেখে নেব যে ফান্ডের কনসিস্টেন্সি বিগত 5 বছর 10 বছর ধরে কেমন রয়েছে, তার ফিনান্সিয়াল রেশিওগুলো যেরকম নর্মালি আমরা আলফা রেশিও দেখি, শার্প রেশিও দেখি, সব রেশিও দেখে মোটামুটি ধরা যায়। তো আসা যাক চটপট এবারে যে ঘটনা সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড কী রকম হতে পারে। একটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড হয়, নর্মালি ইকুইটি ফান্ডে দিয়ে থাকে। একটা হচ্ছে ডেট ফান্ড হয়, ডেট ফান্ডের মধ্যে কি হয় গভর্নমেন্ট বন্ড বা এগুলোতে রিস্ক কম থাকে, ফলে মার্কেট যখন পড়তে থাকে বা ওঠা পড়া হয় সেখানে খুব বেশি চেঞ্জ হয় না। থার্ড হতে পারে হাইব্রিড, এই ইকুইটি এবং ডেট দুটোকে নিক একটা মিক্স তৈরি করে একটা কম্বিনেশন তৈরি করা হয়। ডেট ফান্ডে কেন রাখবো, ইকুইটি ফান্ড তো বুঝে গেছি, যারা স্মার্ট ইনভেস্টার আছে তারা নিজেদের মাথা না ঘামিয়ে ফান্ড ম্যানেজারের উপর দায়িত্ব দিচ্ছে, ফান্ড ম্যানেজার সেটা বুঝিয়ে মোটামুটি 15 থেকে 20% রিটার্ন মোটামুটি ওরা দিয়ে যায়। তো ঘটনা হচ্ছে কি ডেট ফান্ডের ঘটনা কখন, যারা রিটায়ার্ড পার্সন, যারা থোকে টাকা পেয়েছে, এমন একজন যে রিটায়ার্ড করার পরে বড় টাকা পেয়েছে, সে টাকাটা কোথায় ইনভেস্ট করবে, এখানে ডেট ফান্ডে ইনভেস্ট করে রাখলো। SWP নিয়ে আমি যেটা আগে বলেছি, সেখান থেকে মাসে মাসে টাকা নিয়ে একটা পেনশনের কাজ করে দিল, খুব সুন্দর। এক ধরনের মানুষ আছে, তারা কি করতে পারে, তারা কি করে, তারা করলো কি একটা টাকা পাওয়া গেল, সে তাদের ব্যবসা করে, ব্যবসা থেকে একটা বড় টাকা পাওয়া গেল, কাজে লাগছে না, এখানে রেখে দেওয়া হলো। থার্ড কি, একটা জমি জমা বিক্রি করা হলো, তার থেকে বড় টাকা পাওয়া গেল, সেভিংসে না রেখে এখানে রাখা হলো। এবারে আসছে কি হাইব্রিডের ক্ষেত্রে কি করা হয়, এই ইকুইটি থেকে যেগুলো নেওয়া হয় বা যেখানে না হয় ডেপ্ট, এদের মধ্যে একটা মিক্সড করা হয়। তো ইকুইটির মধ্যে কী কী আছে, লার্জ ক্যাপ ফান্ড আমরা জানি, একটা হচ্ছে মিড ক্যাপ ফান্ড আমরা জানি, স্মল ক্যাপ ফান্ড একটা জানি, এছাড়া আমরা জানি কি ফ্লেক্সি ক্যাপ ফান্ড একটা হয়, তারপরে যে এই ধরনের ইন্ডেক্স ফান্ড একটা হয়। ইন্ডেক্স ফান্ড বলতে লার্জ ক্যাপ বলতে কী বোঝায়, লার্জ ক্যাপ ফান্ড বলতে বোঝাচ্ছে যেসব ফান্ডগুলো আমরা লার্জ ক্যাপ যে স্টকগুলো আছে, যেমন TCS আছে, রিলায়েন্স আছে, HDFC ব্যাঙ্ক আছে, ইনফোসিস আছে, এরা হচ্ছে লার্জ ক্যাপ, এদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে তোমার টাকাটাকে। তাহলে এটা হয়ে গেল, সেটা হলো তোমার লার্জ ক্যাপ। মিড ক্যাপের মধ্যে যেটা মিড ক্যাপ স্টক, সেখানে ইনভেস্ট করা হয়। ফ্লেক্সি ক্যাপে দুটোর মাঝারি জায়গায় কখনো 60% লার্জ ক্যাপ, 40% হচ্ছে মিড ক্যাপ। ইন্ডেক্স ফান্ড কি, ইন্ডেক্স ফান্ড হচ্ছে যেগুলো তোমার নিফটি 50-র মধ্যে যেসব স্টকগুলো রয়েছে বা যেসব স্টকগুলোকে একটা ইন্ডেক্সের মধ্যে ঢোকানো আছে, তাদের মধ্যে থেকে তৈরি করা হয়। যেরকম ধরনের নিফটি 50-র মধ্যে প্রথম দিকে যেসব স্টকগুলো রয়েছে, HDFC ব্যাঙ্ক, কিংবা আমি ধরে নিতে পারি নেক্সট হচ্ছে যে রিলায়েন্স, কিংবা আমি ধরে নিতে পারি যেটা হচ্ছে TCS। তো এদের মধ্যে থেকে যে পার্সেন্টেজ তুমি টাকাটা আসছে, তুমি যে টাকা আমি টাকা জমা করছি, যখন আমি ঠিক করে যে ইন্ডেক্স ফান্ডে জমা করব, ঠিক নিফটি সেগুলোতেই তারা জমা করে, ফলে ফান্ড ম্যানেজারের এক্সপেন্সটা খুব কম হয়। এখানে ফান্ড ম্যানেজারের কোনো অত চাপ থাকে না, টোটালি ইনভেস্টেড হয়ে থাকে ওখানে। বেশ, এবারে আসছি যেখানে ডেপ্ট ফান্ড দুটো হয়, একটা শর্ট টার্ম কিছুদিনের জন্য 2 মাস 6 মাস টাকাটা রেখে দিলাম, আবার পরে টাকা লাগতে পারে। আর একটা হয় কি লিকুইড ফান্ড হতে পারে, লিকুইড ফান্ডেও রাখা হয়ে থাকে। এগুলো SWর ক্ষেত্রে লিকুইড ফান্ড কত অর্থ কি, যখনই টাকা দরকার পড়বে তখনই আমি টাকাটা তুলতে পারবো, হয়ে গেল। আর হাইব্রিডের মধ্যে কি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, দেখবে অনেকগুলো লেখা থাকে অ্যাডভান্টেজ ফান্ড, সেগুলো হচ্ছে এই ধরনের হাইব্রিড ফান্ড। মিনিমাম 3 বছর হচ্ছে টাইম, 5 বছর 10 বছর টাইম মোটামুটি রাখবে। যদি এটা না করে থাকো সেক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্সের ঝামেলা পড়বে। যদি তুমি লং নামে রাখো তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন হবে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, আর না হলে কিন্তু যদি 1 বছর কম যাও তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনও হবে, প্লাস তুমি যেটা তুলে নিচ্ছ 1 বছর আগে, তাই জন্য কিন্তু ওরা একটা চার্জেসও নেয়, সেটাকে রিডেমশন চার্জেস বলে, সেই চার্জটা পড়বে। আচ্ছা, একটা জিনিসকে মনে রাখবে, লং টার্মের ক্ষেত্রে যেটা বললাম, এক্সপেন্স রেশিও তুমি হচ্ছে 1%-এর কম যেন হয় সেটা দেখে নেবে। যে ফান্ডগুলো নিয়ে আলোচনা করবো, সে খুব ইন্টারেস্টিং ফান্ড, যে ফান্ডগুলো নিয়ে মোটামুটি 5000 কোটির বেশি AUM থাকবে। তো অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলে, এটা কি AUMটা, এইরকম তুমি আমরা সবাই যে টাকাগুলো জমা করছি, সেই টাকাগুলো যখন ফান্ডে গিয়ে জমা পড়ছে, তখন ফান্ড ম্যানেজার সেই টাকাটাকে নিয়ে কাজে লাগাচ্ছে। তো কোথায় কোথায় ইনভেস্ট করে, সেরকম হচ্ছে মিনিমাম যেসব আমি ফান্ডগুলো নিয়ে বলেছি 5000 কোটি টাকার বেশি তাদের AUM রয়েছে। তো চলে আসা যাক, এবং তাদের সেকেন্ড ওয়ান ইজ রিটার্নটা খুব ভালো, 5 বছর রিটার্ন যথেষ্ট ভালো দিয়েছে। মানে চটপট চলে আসা যাক, ফার্স্ট ওয়ান হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড নিয়ে আমি যদি কথা বলি, এই মুহূর্তে ফান্ড ম্যানেজারের মোটামুটি 65% বেশি কিন্তু ওরা ইকুইটিতে রাখছে, এবং বাকি টাকাটা তারা কিচ্ছে ইকুইটি রিলেটেড যেসব স্কিমগুলো থাকে সেখানে রাখা হয়। মিনিমাম তোমাকে এইসব ইকুইটি ফান্ডে 5 বছর বা তার বেশি মিনিমাম তোমার রাখতে হবে, এতে তুমি অপটিমাম যে রেজাল্ট সেটা পেতে পারো। যে নেক্সট ওয়ান হচ্ছে কি, যেসবগুলো টপ 100 যেসব কোম্পানিগুলো ইকুইটি ফান্ডের ইনভেস্টেড করা থাকে, লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো, সেগুলো এখানে ইনভেস্ট করা থাকে। তো এর সুবিধা কি, 1 নম্বর সুবিধা হচ্ছে তুমি স্টেবিলিটি পাবে, নাম্বার 2 হচ্ছে খুব ভালো গুড কোম্পানিজগুলো হয়, নাম্বার 3 হচ্ছে সাস্টেইনেবিলিটি থাকছে লং রানের জন্য, এবং যেটা তোমার রিটার্ন দিচ্ছে সেটাও কম্পাউন্ডিং রিটার্ন করে দিচ্ছে, ফলে আলটিমেটলি খুব সুন্দরভাবে তুমি রিটার্নগুলো পেয়ে কি হয়, লেস ভোলাটাইল হয়, ফলে অর্থাৎ
শর্ট পিরিয়ডে দেখবে ওঠানামাটা বেশি হয়, কিন্তু যখন তুমি লার্জ ক্যাপ নিচ্ছ, বড় বেশি দিনের জন্য নিচ্ছ, সেখানে তোমার রিটার্নটা একটু কম হলেও তোমার আলটিমেটলি কিন্তু যে ভোলাটিলিটি থাকে মার্কেটের ওঠা পড়া, সেগুলো থেকে তোমাকে বাঁচিয়ে রাখে। তো এইটা একটা বড় জিনিস। এখন লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে তুমি যদি ইনভেস্ট করতে যাও, কোথায় কোথায় ইনভেস্ট করতে পারো? লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে গেলে তুমি করতে পারো কানাড়া রোবোকো ব্লু চিপ ইকুইটি ফান্ড, খুব ভালো ফান্ডটা চলছে। AUM হচ্ছে 8,666 কোটি এবং প্রথম দিন থেকে প্রায় 16%, মানে 14.29 থেকে 16% মতো রিটার্ন দিয়ে আসছে। এবং তুমি যদি দেখে নাও এর যে এক্সপেন্স রেশিও মাত্র 0.43% রয়েছে। নেক্সট আমি চলে আসবো আরেকটার ক্ষেত্রে, সেটাও কিন্তু খুব ভালো লার্জ ক্যাপ ক্ষেত্রে, সেটা হচ্ছে কোটাক ব্লু চিপ ইকুইটি ফান্ড। এটার কিন্তু AUM যেটা বলছি 5,256 এবং রিটার্ন দিয়ে আসছে প্রথম থেকে 14.17%। এর আসা যাক এক্সপেন্স রেশিও হচ্ছে 0.65। চলে আসছি এবার মিড ক্যাপের দিকে। মিড ক্যাপ বলতে 5,000 থেকে 20,000-এর যেসব কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু মিড ক্যাপটা তৈরি হয়। এর কি খুব কুইকলি এর রিটার্নটা পাবে, ফার্স্ট এদের রিটার্ন হবে, আবার যখন পড়তে থাকে তখন কিন্তু রিস্কটা বেশি। এগুলো হচ্ছে লার্জ ক্যাপের মতো তোমাকে সাস্টেনেবিলিটি দেবে না, কিন্তু আবার স্মলের মতো রিস্কটাও দেবে না, মাঝারি জায়গা থেকে ভোলাটিলিটি কিন্তু লার্জ ক্যাপের থেকে বেশি হবে, গ্রোথটাও সেরকম বেশি হবে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি মিড ক্যাপের ক্ষেত্রে দেখি কোন স্টকটা দেখবো, একটা হচ্ছে অ্যাক্সিস মিড ক্যাপ ডাইরেক্ট গ্রোথ ফান্ড, যেটার AUM হচ্ছে 19,144 এবং তুমি যদি দেখে নাও এই সিচুয়েশন দাঁড়িয়ে 18%-এর বেশি কিন্তু তোমাকে রিটার্ন দিয়ে এসছে প্রথম থেকে এবং এক্সপেন্স রেশিও 0.53। এবার চলে আসো নেক্সট আরেকটা করতে বলতে পারি, সেটা হচ্ছে PGIM। এটা কিন্তু মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড। এই PGIM এর যে AUM সেটা হচ্ছে 7,558, এটার কিন্তু 18.58% হচ্ছে এর রিটার্ন দিয়ে আসছে প্রথম থেকে, মানে খুব সুন্দর, মানে কোনো কোনো জায়গায় 25-28 চলে গেছে, 5 বছর রিটার্ন দিয়ে গেছে 26-22, ডিপেন্ডস। এক্সপেন্স যদি রেশিও দেখে নাও, যে এক্সপেন্স বলতে ফান্ড ম্যানেজার যে খরচ খরচা প্লাস টোটালটা চালাতে যে খরচ খরচা সংখ্যা হচ্ছে 0.44%। এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। থার্ড চলে আসি স্মল ক্যাপের ক্ষেত্রে, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এটা কিন্তু সবচেয়ে রিস্কি এবং নিফটির যে নিচের দিকে সব স্টকগুলো থাকে টপ 50-র মধ্যে নিচের দিকে, সেই টপ 50 থেকে নিচ্ছি আমরা। তারা কি হিউজ গ্রোথ রয়েছে, প্রচুর হাই গ্রোথ রয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে প্রচণ্ড রিস্কি, যখন পড়তে থাকে তখন কিন্তু প্রচণ্ড রিস্কি ব্যাপার। এই মুহূর্তে যেটা স্মল ক্যাপের মধ্যে বলবো সেটা হচ্ছে SBI স্মল ক্যাপ। SBI স্মল ক্যাপ ফান্ড, এদের যে AUM তুমি দেখো দেখবে 15,348 কোটি এবং প্রথম থেকে রিটার্ন দিয়ে আসছে 25.25% রিটার্ন দিয়ে আসছে প্রথম থেকে, হিউজ রিটার্ন দিচ্ছে এবং জানুয়ারি 13-তে ইনকর্পোরেট হয়েছে। চলে আসছে আরেকটা ক্ষেত্রে, সেটা হচ্ছে কোটাক স্মল ক্যাপ। কোটাক স্মল ক্যাপ ডাইরেক্ট ফান্ড। কোটাক স্মল ক্যাপ ডাইরেক্ট ফান্ডে 8,498 হচ্ছে AUM। এই সিচুয়েশনে 19.47% কিন্তু রিটার্ন দিয়ে আসছে একবার প্রথম দিন থেকে, জানুয়ারি 13-তে ইনকর্পোরেট হয়েছে এবং এক্সপেন্স রেশিও এর ক্ষেত্রে 0.59, আর SBI-এর ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা 0.71%। তাহলে আমরা মোটামুটি চলে এলাম। এবারে চলে আসছি কি, সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ড ইকুইটি মিউচুয়াল ফান্ডের মধ্যে পড়ে, যেটা আমি বলছিলাম। ফ্লেক্সি ক্যাপ ফান্ডও খুব সুন্দর, কিন্তু এখানে ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছা মতো লার্জ মিড স্মল নিতে পারে। সেবি এখানে কিন্তু রীতিমতো করার চোখে তাকিয়ে আছে, ফলে তুমি ওঠানা পড়া বেশি কিছু ওরা করতে পারবে না। তো ঘটনা যেটা সেটা হচ্ছে যে এর মধ্যে লার্জ মিড স্মলের যে কম্বিনেশনটা এটা তৈরি করতে পারে, ফলে এর স্টেবিলিটি থাকছে। যেরকম আমরা ফ্লেভার পেতে পারি এই লার্জ ক্যাপের ক্ষেত্রে ফ্লেভারটা পাই, সঙ্গে সঙ্গে স্মল ক্যাপের রিটার্নটাও পাই, দুটোকে কম্বিনেশন করা। তো ফ্লেক্স ক্যাপের ক্ষেত্রে কী হয়, স্টেবিলিটি থাকছে এক নাম্বার, সেখানে লেস ভোলাটিলিটি থাকছে। চলে আসা যাক মোটামুটি ঘটনা, সেটা হচ্ছে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ। পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপটা খুব সুন্দর কোম্পানি এবং এই সিচুয়েশন দাঁড়িয়ে তার AUM যে দেখো 28,248 কোটি, এই মুহূর্তে দাঁড়িয়ে 18% রিটার্ন কিন্তু প্রথম দিন থেকে দিয়ে আসছে এবং যদি মে 2013-তে ইনকর্পোরেট হয়েছে এবং এক্সপেন্স রেশিও একটু বেশি 0.76%। ফ্যান্টাস্টিক রিটার্ন দেওয়া কোম্পানি, দুর্দান্ত। নেক্সট ওয়ান কি, কানাড়া রোবোকো। কানাড়া রোবোকো যথেষ্ট ভালো। কানাড়া রোবোকো ফ্লেক্সি ক্যাপ ফান্ড খুবই ভালো রয়েছে এবং অনেকে যারা আমার কাছে পোর্টফোলিও অ্যানালাইসিস করেছো তাদের কাছে অনেকের কাছে দেখেছি দুটোই আছে, কানাড়া রোবোকো এবং পরাগ পারেখ। যে দুটোই ভালো কোম্পানি, কিন্তু যদি তোমাকে বেশি কখনো মিউচুয়াল ফান্ড নেবে না, বড় যে 2 থেকে 3টে নেবে, এর বেশি কিন্তু একটাও নেবে না। চলে আসা যাক আমার ঘটনায়, সেটা হচ্ছে কানাড়া রোবোকোর ক্ষেত্রে 8,729 AUM রয়েছে, তোমাকে প্রথম দিন থেকে 14% করে রিটার্ন দিয়ে আসছে, জানুয়ারি 2023 থেকে ইনকর্পোরেট হয়েছে এবং এক্সপেন্স রেশিও 0.52%। চলে আসা যাক ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, যেটা নিয়ে এর আগে বলছিলাম, তুমি কোনো মাথা বেশি ঘামাচ্ছ না, টপ 30 বা টপ 50 নিফটি 50 যে স্টকগুলো থাকছে প্রথম দিকে 30টা কি প্রথম 50টা, তার মধ্যে কিন্তু এরা ডিস্ট্রিবিউশন করে, ফলে অন্ধের মতো এরা ডিস্ট্রিবিউট করছে, কোনো চিন্তা ভাবনা করছে না, ফলে ফান্ড ম্যানেজারের খরচ খরচা অনেক কম। তো সেই সিচুয়েশনে তোমাকেও এর খরচ খরচা অনেক কম, ফলে সেন্সেক্সে যা রিটার্ন দিচ্ছে, নিফটি যা রিটার্ন দিচ্ছে, ঠিক অ্যাট পার রিটার্ন কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। তো চলে আসা যাক ফটাফট, সেটা হচ্ছে যে
ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের 89% মোটামুটি ধরা হয় লার্জ ক্যাপ ফান্ড মিউচুয়াল ফান্ডের জন্য। তো এটা কিন্তু সবসময়তেই ইন্ডেক্স যেটা থাকে সেটাকে কিন্তু বিট করে না, মোটামুটি ইন্ডেক্সে অ্যাট পার রেখে দেয়। তো আমি চলে আসছি, সেটা হচ্ছে ইউটিআই নিফটি ইন্ডেক্স ফান্ড। 9,337 কোটি হচ্ছে এর মার্কেট ক্যাপিটালাইজেশন, 12.29 প্রথম দিন থেকে দিয়ে আসছে এবং জানুয়ারি 2023 ইনকর্পোরেট হয়েছে। এক্সপেন্স রেশিও খুব কম, যেটা আমি বলছিলাম 0.20। তো নেক্সট আমি চলে আসছি এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড একটা রয়েছে, নিফটি 50 প্ল্যান বলে এটাকে। এখানে 7,411 হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, যাকে বলা হয় AUM বলা হয়, এবং রিটার্ন প্রথম থেকে 12% মতো দিয়ে আসছে, খুব বেশি রিটার্ন দেয় না, যেটা আমি বললাম নিফটির মতো মোটামুটি রিটার্ন দেয়। জানুয়ারি 23 থেকে মোটামুটি সেম, এক্সপেন্স রেশিও অলমোস্ট সেম 0.20, ফলে এক্সপেন্স তোমার খুব কম থাকছে। তো যেটা ঘটনা সেটা হচ্ছে এবারে চলে আসছি নেক্সট কাজ, সেটা হচ্ছে ডেপ্ট ফান্ড। ডেপ্ট ফান্ড নিয়ে আবার একটু বলা দরকার। ডেপ্ট ফান্ডটা হচ্ছে এমন একটা ফান্ড, যে ফান্ডটার মধ্যে তুমি ইনভেস্ট যখন করছো সেই ফান্ডটা কিন্তু ডিবেঞ্চার, বন্ড বা 1 থেকে 3 বছরে যারা রাখতে চাইছে তাদের জন্য এটা মানে রিস্ক খুব কম এবং সেখান থেকে রিটার্নটাও খুব বেশি হয় না। কিন্তু যারা পেনশন পেয়েছো, ধরো সেই টাকাটা এনে রাখতে চাইছে কেউ, বা একটা বড় টাকা থোকে পাওয়া গেছে, জমি বিক্রি করার টাকা বা বাড়ি বিক্রি করার টাকা, সেটাকে নিয়ে ফিক্সড করে রেখে মাসে মাসে টাকা পেতে চাইছো, অনেক মানুষই এরকম রয়েছে তাদের জন্য, বা একটা টাকাকে গিফট পেয়েছো বা একটা জায়গায় সেল করেছো, প্রপার্টি সেল করে পাওয়া গেছে, সেগুলো ক্ষেত্রে সব রাখতে পারো। তো এখানে ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে যেটা আমি বলবো, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল একটা শর্ট টার্ম ফান্ড আছে, সেটাকে তোমার রিটার্ন কিন্তু এই সিচুয়েশনে ওর রিটার্ন হচ্ছে 8.56। তোমার ব্যাংকে যেখানে 6 দিচ্ছে বা 7% দিচ্ছে, একটু বেশি 8.56 দিচ্ছে। জানুয়ারি 13 থেকে ইনকর্পোরেট হয়েছে। নেক্সট ওয়ান হচ্ছে অ্যাক্সিস শর্ট ক্যাপ, অ্যাক্সিস শর্ট টার্ম ফান্ড। এটাও কিন্তু 6,961 হচ্ছে AUM এবং এর রিটার্ন তোমাকে দিচ্ছে অ্যাপ্রক্সিমেট 8.19, ওই 8 to 9 এর মধ্যে ঘোরাফেরা করে ডেপ্ট ফান্ড, ফলে রিটার্নটা খুব বেশি নয় কিন্তু তোমার স্টেবিলিটিটা ভালো থাকে। চলে আসি, সেটাও খুব ইন্টারেস্টিং ফান্ড, সেই ফান্ডটাকে বলছি আমরা শর্ট টার্ম লিকুইড ফান্ড বলা হয়। লিকুইড ফান্ড এটাকে, যেমন এই লিকুইড ফান্ডগুলো অল্প কিছুদিনের জন্য, তুমি ক মাস, 1 বছর 6 মাস টাকাটা রাখছো, সেই কারণে সেখানে অ্যাক্সিস লিকুইড ফান্ড একটা রয়েছে, তার AUM হচ্ছে 29,674, অ্যাপ্রক্সিমেট 6.80 রিটার্ন দিচ্ছে। আদিত্য বিড়লা যেটা লিকুইড ফান্ড রয়েছে সেখানে তুমি রাখতে পারো 39,953 এবং রিটার্ন 6.84% এবং এক্সপেন্স রেশিও খুবই কম হয়। লাস্ট ওয়ান, দ্যাট ইজ হাইব্রিড ফান্ড। এই ফান্ডটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, ইকুইটি ডেপ্ট দুটোকে কিন্তু নিয়ে তৈরি করো। অনেক জায়গায় দেখবে ব্যালেন্স ফান্ড বলে, ব্যালেন্সড ফান্ড, এটাকেই বলে অ্যাডভান্টেজ ফান্ড। এই ধরনের রিস্ক এবং রিটার্ন দুটোই কিন্তু ব্যালেন্স থাকে। তো এই মুহূর্তে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড যেটা বলতে পারো, 44,634 হচ্ছে এই সিচুয়েশনে AUM এবং রিটার্ন তোমাকে দিচ্ছে 12.61%, একদম খারাপ নয়, যথেষ্ট ভালো। এবং আরেকটা হতে পারে আদিত্য বিড়লা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, সেখানে তোমার 6,707 হচ্ছে AUM, এটা বাড়ে কমে, অ্যাপ্রক্সিমেট এর হচ্ছে রিটার্ন দিচ্ছে 11.54% এবং জানুয়ারি 23 থেকে এই যে এক্সপেন্স রেশিও মোটামুটি 0.61%। এইখানে বক্তব্য হচ্ছে এক্সপেন্স রেশিও সামান্য বেশি, কারণ ফান্ড ম্যানেজার এখানে এই ইকুইটি আর ডেপ্ট দুটোকে ব্যালেন্স করে। নর্মালি আমি যেটাকে বলি SWP করতে গেলে এইসব ব্যালেন্স ফান্ডে রাখাটা সব থেকে ভালো। এখানে 12% রিটার্ন মোটামুটি দিচ্ছে, তোমার ইনফ্লেশন মোটামুটি 7.5-7 মতো থাকছে, মানে 5% তোমার কাছে এক্সট্রা থাকছে। এই 5%টাই তোমার কিন্তু গ্রো করাচ্ছে লং রানে। মনে করো 10 লক্ষ টাকা তুমি রেখে দিয়েছো, প্রতি মাসে তুমি 10,000 টাকা করে নিয়ে যাচ্ছ এখান থেকে, অথচ দেখবে তুমি একটা টাইমে 1,20,000 টাকা বছরে তুমি রিটার্ন পাচ্ছ, অথচ কোম্পানি, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, মোটামুটি ধরে নাও 1,60,000 কি 1,70,000 টাকা তোমাকে রিটার্ন দেওয়ার কথা আছে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে তোমার যে মার্কেট ভ্যালু, মার্কেট ওপরে উঠছে পড়ছে মোটামুটি অ্যাপ্রক্সিমেট, তাহলে তোমার কাছে 30-40,000 টাকা পড়ে রইল এদের কাছে, সেই 40,000 টাকা কিন্তু রোলিং হয়ে গেল আগামী 10 বছর 15 বছরের জন্য, ফলে অ্যামাউন্টটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকলো। ফলে তুমি মাসে মাসে ওর থেকে টাকা তুলে নিচ্ছ ঠিকই, এরকমভাবে বছর পর বছর কাটিয়ে দিলে 10 বছর পরে দেখা গেলো 12 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা জমা করেছিলে, তোমার হাতে 12 লক্ষ টাকা তুমি খরচা করে ফেললে, তারপরেও তুমি উঁকি মেরে দেখলে ওখানে ফান্ডে বেশ কিছু টাকা তখনও পড়ে রয়েছে। ফলে এই ধরনের মজাদার জিনিস হচ্ছে SWP। তো চলে আসো এবারে ঘটনা, এই পর্যন্ত টোটাল আমরা একটা জিনিস বুঝে গেলাম, দারুণ ইন্টারেস্টিং জিনিস মিউচুয়াল ফান্ড নিয়ে। মিউচুয়াল ফান্ড কী জিনিস হয়, একটা মাত্র 500 টাকা যদি তুমি ইনভেস্ট করে থাকো কখনো এই ফান্ডে, তাহলে পর দেখতে পারবে যে প্রথম দিকে ইকুইটি ফান্ড বা মিড ক্যাপ ফান্ডে মাত্র 30 বছর যদি তুমি টাকাটা হোল্ড করতে পারো, 1 কোটি টাকারও বেশি টাকা কিন্তু সম্ভব, মাত্র 500 টাকা। যে একটা স্টুডেন্ট হাত খরচা পায়, যে যাতায়াত ভাড়া পায়, সেই টাকাটা জমা করে সারা মাসের শেষে যদি 500 টাকা করে জমা করতে পারে, তাহলে পর সে কিন্তু দেখতে পারবে মানে তার লং রানে সে যখন একটু বড় হয়ে যাবে, যখন কাজকর্ম করবে, তখন সে মনে করবে আজ থেকে 25 বছর আগে, 22 বছর, 30 বছর আগে বিশাল টাকা তার হাতে কিন্তু চলে আসবে এই ছোট্ট ছোট্ট টাকাগুলো যোগ করে করে। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের মাহাত্ম। তাকে না জানতে হবে টোটাল ইকুইটি ব্যাপার, না জানতে পড়াশোনা করতে হবে কোনো একটা সাবজেক্ট নিয়ে, কোনো শেয়ার মার্কেট নিয়ে জানতে হবে, কোনো কিচ্ছু জানা দরকার নেই। সে শুধু সিম্পল এই বিষয়গুলো জেনে গেলেই কাজ শেষ। তো আজকে এখানে শেষ করলাম, নমস্কার।